ওয়েলকাম স্টুডেন্টস। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখ, আমাদের যে রিভিশন সিরিজ চলছিল, তাহলে দেখতে পেলি এর আগের ভিডিও অবধি যে তাদের রে অপটিক্স পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের যে পার্টটা শুরু হচ্ছে সেটা কিন্তু হলো মডার্ন ফিজিক্স। এই মডার্ন ফিজিক্স থেকে কিন্তু সব থেকে বেশি মার্কস আসছে। তাহলে সেমিস্টার 4 এর জন্য কিন্তু তোরা এই পার্টটা বেশি ইম্পর্টেন্স দিবি। আমাদের 4টে চ্যাপ্টার আছে। অ্যাটম নিউক্লি একটাকে, মানে অ্যাকচুয়ালি বই অনুযায়ী দুটো একসাথে করবি। তারপর হচ্ছে ডুয়াল নেচার, মানে যেটা ফটো ইলেকট্রিক এফেক্ট চ্যাপ্টারটা আছে। তারপরে সেমিকন্ডাক্টর ডিভাইস, সেমিকন্ডাক্টর ডিভাইসের মধ্যে লজিক গেট, ট্রানজিস্টর সব। আর লাস্ট হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন সিস্টেম কিন্তু রিভিশন হবে না, যা সাজেশন আছে কোশ্চেনগুলো বই থেকে মুখস্থ করতে হবে। আপ টু অ্যাটম থেকে শুরু করে আমি কিন্তু যেটা তোদের সেমিকন্ডাক্টর ডিভাইস অবধি আছে সেইগুলো কিন্তু আমি পড়াবো। বোঝা গেল? প্রথমেই আমরা চলে আসছি যে রাদারফোর্ড অ্যাটমিক মডেল। আমরা অ্যাটম দিয়ে শুরু করছি, তাহলে ফার্স্ট চ্যাপ্টার আমাদের হচ্ছে অ্যাটম। দেখ, রাদারফোর্ড অ্যাটমিক মডেল সবাই জানিস যে কি বল, আলফা স্ক্যাটারিং পাঠিয়ে আমরা কি করেছিলাম বল, অ্যাটমের প্রথম স্ট্রাকচার সম্বন্ধে আইডিয়া পেয়েছিলাম। কি? নিউক্লিয়াসের এক্সিস্টেন্স। কি বুঝতে পেরেছিলাম? যে অ্যাটমের মধ্যে সমস্ত পজিটিভ চার্জ বা সমস্ত ভর কি হচ্ছে, পুরো অ্যাটম জুড়ে বিস্তৃত নেই, একটা নির্দিষ্ট জায়গায় রয়েছে। এবং তাকে কেন্দ্র করে কি হয় বল, নেগেটিভলি চার্জ ইলেকট্রনগুলো, যে ইলেকট্রনিক অরবিট, নেগেটিভ চার্জ ইলেকট্রনগুলো তাকে সেন্টার করে ঘুরছে। তার মানে কি হচ্ছে, পজিটিভ নিউক্লিয়াস আর নেগেটিভ ইলেকট্রনের মধ্যে এক রকমের ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন কিন্তু কাজ করছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? এগুলো একটু দেখে নিবি বা নোট একবার পড়ে নিবি, আসে না মাথায় রাখবি, আসবে না, ঠিক আছে? মনে রাখবি। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে, যদি রাদারফোর্ড এক্সপেরিমেন্টে আমি আলফার জায়গায় বিটা ইউজ করতাম তাহলে কি হতো? তাহলে দেখ, বিটা পার্টিকেল মানে সবাই জানিস নেগেটিভলি চার্জড পার্টিকেল। তাহলে আজকে নেগেটিভলি চার্জ পার্টিকেল হলে আলফা পার্টিকেল ইউজ করার কারণ কি? নিউক্লিয়াসটা প্লাস, আলফা প্লাস, প্লাস প্লাসকে রিপেল করছিল। তাহলে রিপেল হয়ে যে যে আলফা গুলো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, তার থেকে আমি বুঝতে পারছি যে ওই মাঝখানে যেটা আছে সেটা প্লাস, কিন্তু সের জায়গায় যদি যেটাকে ছুড়লাম সেটা মাইনাস হয়, তাহলে প্লাস মাইনাসকে অ্যাট্রাক্ট করবে। তাহলে কি ওই স্ক্যাটারিংটা বুঝতে পারবো? স্ক্যাটারিংটা বুঝতে পারবো না। তাহলে যদি স্ক্যাটারিং না হয়, তাহলে কটা আলফা পার্টিকেল স্ক্যাটার হচ্ছিল তার উপর ডিপেন্ড করে তো আমরা অ্যাটমের সাইজ, অ্যাটমের মধ্যে চার্জের ডেনসিটির ডিস্ট্রিবিউশন, সেগুলো সম্বন্ধে একটা আইডিয়া পাচ্ছিলাম। সেই সম্বন্ধে কোনো আইডিয়া পাবো না। তাই আলফার জায়গায় যদি তুই বিটা ইউজ করিস, বিটা পার্টিকেল যেহেতু নেগেটিভ, কি করবে, নিউক্লিয়াস টেনে নেবে, অ্যাট্রাক্ট করে নেবে সবাইকে। কারণ নিউক্লিয়াসের পজিটিভটা অনেক বেশি। বিটা পার্টিকেল মানে একটা ইলেকট্রনের চার্জ, আর একটা অ্যাটমের নিউক্লিয়াসে তো একটা প্রোটন থাকে না, অনেকগুলো, যদি হাইড্রোজেন ছাড়া অন্য অনেকগুলো প্রোটন থাকতে পারে। তো সবাইকে যদি টেনে নেয় তাহলে দেখবি স্ক্যাটারিংটা হবে না। তাহলে তুই ওই ডেনসিটি সম্পর্কে কিন্তু ভালো আইডিয়া পাবি না। বুঝতে পারলি? নেক্সট মানে জিনিসটা দেখ, বা নেক্সট কোশ্চেনটা দেখ আমাদের। রাদারফোর্ডের এই যে স্ক্যাটারিং হচ্ছে, সেই স্ক্যাটারিং কতগুলো পার্টিকেল, মানে কতগুলো আলফা পার্টিকেল কত দিকে কত অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে তার একটা ফর্মুলা খুব আসে যেই নিটের জন্য, খুব ইম্পর্টেন্ট, যে এন থিটা মানে কতগুলো থিটা অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে ইকুয়াল টু এনআই। এনআই মানে ইনিশিয়ালি কতগুলো তুই ছুঁড়েছিলিস, ঠিক আছে? স্মল এন মানে কি, নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট ভলিউম, বা যেটাকে আমরা নাম্বার ডেন্সিটি বলে থাকি, ঠিক আছে? এল মানে কি না, দেখ এখানে সব নিচে নিচে লেখা আছে যে টার্গেট নিউক্লিয়াসে ছুটছিস তার থিকনেস ইনটু জেড, যে টার্গেট নিউক্লিয়াসে ছুটছিস তার অ্যাটমিক নাম্বার। কে মানে হচ্ছে কুলম কনস্ট্যান্ট, মানে 1/4πε0। স্মল ই তো সবাই জানিস ইলেকট্রনের চার্জ, বাই 4r²। ঠিক আছে? যেখানে স্মল আর হলো টার্গেট নিউক্লিয়াস। ধর এই যে আলফা ছুড়লি, এটা নিউক্লিয়াস, এখানে একটা ডিটেক্টর থাকছে পেছনে, টার্গেট নিউক্লিয়াস থেকে ডিটেক্টরের দূরত্ব হচ্ছে আর। এই হচ্ছে কত কাইনেটিক এনার্জি নিয়ে তুই আলফা পার্টিকেল গুলোকে ছুড়লি তার স্কোয়ার ইন্টু সাইন হোল টু দি পাওয়ার 4 θ/2, মানে কত থিটা কোণে বেঁকে গেল সেইটা। বোঝা গেল কিনা? তাহলে একটা জিনিস তুই বলবি যে দাদা এত বড় কি করে মনে রাখবো, এত বড় কিচ্ছু মনে রাখতে হবে না। মনে রাখ কতগুলো আলফা পার্টিকেল কত কোণে বেঁকে যাচ্ছে সেটা সাইন টু দি পাওয়ার 4 θ/2 এর সাথে ব্যস্তানুপাতিক, আর কাইনেটিক এনার্জি স্কোয়ারের সাথে সমানুপাতিক, আর অ্যাটমিক নাম্বারের স্কোয়ারের সাথে সমানুপাতিক। এই তিনটে রিলেশন মনে রাখ। অঙ্ক কি বলবে, 30 ডিগ্রি কোণে যদি এত মানে সামথিং
10^12 খানা আলফা পার্টিকেল বেঁকে যায়, তাহলে 60° কোণে কতগুলো বাঁকবে, মানে তোকে রেশিও থেকে করতে হবে। এই তিনটের মধ্যেই আসবে, যদি আসে, না আসার চান্সই বেশি, যদি আসে এই তিনটের মধ্যে কত অ্যাঙ্গেল, কত কাইনেটিক এনার্জি রেশিও দিয়ে বা অ্যাটমিক নাম্বারের রেশিও দিয়ে, ব্যাস এ কটাই। বোঝা গেল? ওকে, নেক্সট আমরা চলে আসছি দেখ রাদারফোর্ড অ্যাটমিক মডেলের লিমিটেশন। তাহলে রাদারফোর্ড অ্যাটমিক মডেলের অবভিয়াসলি অনেকগুলো লিমিটেশন আছে। কি? অ্যাটমের ইনস্টেবিলিটি, কি যে ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অনুযায়ী কি হবে, কোনো একটা জিনিস যখন চারপাশে সার্কুলার অরবিটে ঘুরছে সেই এনার্জি রেডিয়েট করে, তাহলে একটা সময় তো মানে এনার্জি এমিট করে, তাহলে এনার্জি এমিট করতে 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 ইলেকট্রনের নিউক্লিয়াসে এসে পড়ে যাওয়ার কথা, কিন্তু সেটা তো হয় না। এছাড়াও অ্যাটমিক স্পেক্ট্রা সে এক্সপ্লেন করতে পারে না, ঠিক আছে? যেমন অ্যাটমিক স্পেক্ট্রাতে যে মানে হাইড্রোজেন স্পেকট্রাম কথা যদি ভাবিস তুই, তাহলে হাইড্রোজেন স্পেকট্রামে যে একদম স্ট্রিট লাইনগুলো দেখা যাচ্ছে, সেই স্ট্রিট লাইনগুলো বা সোজা লাইনগুলো কেন এত ছোট সেগুলো বোঝা যায় না, ঠিক আছে? এটা হলো লিমিটেশন। ওকে, এরপর ভেরি ইম্পর্টেন্ট, তোরা জানিস, সেটা হলো বোহর পস্তুলেট। সবাই জানিস বোহর পস্তুলেটে যে কোশ্চেনটা খুব আসে, বোহর কোয়ান্টাইজেশনের শর্ত লেখো এবং তার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন লেখে। এই যে কোয়ান্টাইজেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, সবাই জানিস কি ছিল, mvr ইকুয়াল টু nh/2π, যে ইলেকট্রন যে কোনো অরবিটে ঘুরতে পারবে না, ইলেকট্রন নির্দিষ্ট কিছু কক্ষপথে ঘুরবে, যাকে কি অরবিট বলা হতো বল, স্টেশনারি অরবিট বা কোয়ান্টাইজড অরবিট। সেই অরবিটের শর্ত কি, যে এমন অরবিটে ঘুরবে যে অরবিটে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম h/2π এর মাল্টিপল হবে, ইন্টিজার মাল্টিপল হবে। এখানে n এর ভ্যালু 1 2 3 ডিপেন্ডিং অন অরবিট নাম্বার। আর অ্যাবজর্পশন এমিশন এনার্জি গল্প জানিস, যদি এনার্জি অ্যাবজর্ব করে তাহলে লোয়ার থেকে হায়ারে যাবে, যদি রিলিজ করে তাহলে হায়ার থেকে লোয়ারে আসবে। তার সম্পর্কটা কি ছিল বল, এই যে লেখা আছে ডেল্টা ই ইকুয়াল টু কি E2 - E1, আর যে এনার্জিটা অ্যাবজর্ব করছে বা রিলিজ করছে সেটা ফোটন হিসাবে বেরিয়ে আসবে, এবং তার ভ্যালু কত হবে বল, h নিউ বা hc/ল্যামডা। তাহলে ডেল্টা ই ইকুয়াল টু, যদি ফ্রিকোয়েন্সি বার করতে দেয় h নিউ, যদি ওয়েভলেন্থ বার করতে দেয় hc/ল্যামডা। কেমিস্ট্রিতে পড়েছিস, আমরা কিন্তু ধার একটু তাড়াতাড়ি এগোবো এই চ্যাপ্টারে, একদম কম ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যাটম নিউক্লিয়াস, তো তাড়াতাড়ি করব। তারপরে এবার আমরা চলে আসছি তাহলে বোহর অ্যাটমিক মডেলের কি কি মানে ইয়ে আছে বল, অসুবিধা আছে বা লিমিটেশন আছে। প্রথম যে ফার্স্ট লিমিটেশনটা, সেটা কি বল, এটা শুধুমাত্র ওয়ান ইলেকট্রনিক সিস্টেমের জন্যই অ্যাপ্লিকেবল। এবার ওয়ান ইলেকট্রনিক সিস্টেম মানে যে হাইড্রোজেনের জন্য অ্যাপ্লিকেবল, হিলিয়াম প্লাস লিথিয়াম 2+, শুধুমাত্র এদের জন্যই অ্যাপ্লিকেবল, বাকিদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল নয়। ক্লিয়ার কি ক্লিয়ার না? বোঝা গেল? ওকে, এবার তারপরে কোশ্চেনটা কি বলছে দেখ, মানে তারপরের পয়েন্টটা কি বলছে, যে এটা কিন্তু মাল্টি ইলেকট্রন অ্যাটমের যে স্পেকট্রাম গুলো তৈরি হয়, সেই স্পেকট্রাম গুলোকে কি করতে পারে না বল, এক্সপ্লেন করতে পারে না। বোঝা গেল? সেটাকে কি করতে পারে না বল, এক্সপ্লেন করতে পারে না। ক্লিয়ার? ওকে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা দেবেই দেবে, জিমান এফেক্ট এবং একটা কি ছিল বল, স্টার্ক এফেক্ট। জিমান এফেক্ট কাকে বলে, ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে যে স্পেকট্রাল লাইন্স গুলোকে ভেঙে যাওয়াকে, আর স্টার্ক এফেক্ট কাকে বলে, ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে স্পেকট্রাল লাইন্স ভেঙে যাওয়া, এগুলোকে এক্সপ্লেন করতে পারেন না। তো এখান থেকে একটু দেখে নিবি, বিশাল ইম্পর্টেন্ট এখান টপিক গুলো নয়। যেটা ইম্পর্টেন্ট টপিক, প্রুফ আমার পরীক্ষাতেও এসেছিল বা দেখেছিস তোরা, যে বোহর রেডিয়াসের প্রুফ বার করো, বোহর রেডিয়াসের এক্সপ্রেশন বার করো, এই প্রুফ গুলো কিন্তু আসবে। বোঝা গেল? তাহলে বোহর রেডিয়াসের প্রুফের জন্য কি ধরছিস, একটা নিউক্লিয়াস কনসিডার করলি যার অ্যাটমিক নাম্বার হলো জেড। তাহলে কতগুলো প্রোটন আছে নিউক্লিয়াসে বল, জেড খানা। তাহলে প্রতিটা প্রোটনের চার্জ যদি প্লাসই হয়, জেড খানার কত হবে বল, প্লাস জেড। তার চারপাশে ইলেকট্রন গুলো অরবিট করছে, তাহলে ইলেকট্রনের চার্জ মাইনাস। তাহলে এদের মধ্যে আকর্ষণ রেডিয়াস কত বল, আর। তাহলে এদের মধ্যে আকর্ষণ কত বল, 1/4πε0 ZE ইন্টু ই বাই আর স্কোয়ার। এটা ইলেকট্রনকে সার্কুলার অরবিটে ঘোরাতে সাহায্য করছে। তাহলে সার্কুলার অরবিটে ঘোরানোর জন্য একটা কি ফোর্স চাই বল, সেন্ট্রিপেটাল ফোর্স চাই। তাহলে এখানে এই অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন দা নিউক্লিয়াস এন্ড ইলেকট্রন, ওটাই সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করছে। সেন্টারের দিকে যেটা থাকে সেটাই তো আমার সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে এটাকেই আমি কার সাথে সমান করতে পারি বল, mv²/r এর সাথে সমান করতে পারি। এখানে আসলো zd²/4πε0 r², একটা আর কেটে গেল, তাহলে mv² ইকুয়াল টু ZE²/4πε0 r। আমরা r এর এক্সপ্রেশন চাই, তাহলে v কে আমি রিপ্লেস করে দেবো। বোহর কোয়ান্টাইজেশন শর্ত কি ছিল বল, mvr ইকুয়াল টু nh/2π।
তাহলে এখান থেকে যদি ভি কে বসাস তাহলে সেটা কত পেলি 1/mr ইন্টু nh/2 তাহলে ভি স্কোয়ার কত দেবে বল, এম এম এর মতো পড়ে থাকলো, ভি স্কোয়ার কত দেবে বল 1/m²r² ইন্টু ওখানে কত বল n²h²/4π² আর এখানেও z²/4πε0r। তাহলে এখানে তুই যদি কাটাকুটি করে সবকিছু করে দেখিস, ঠিক আছে, কাটাকুটি করে সবকিছু করে দেখিস, লাস্ট অব্দি যে এক্সপ্রেশনটা পাচ্ছিস শুধু আর গুলোকে নিবি, আর এর এনতম অরবিটের এক্সপ্রেশনটা তুই চলে আসতে দেখ ε0h²/πm² ইন্টু n²/z। তাহলে বাকি জিনিসটা পুরোটা কনস্ট্যান্ট। তাহলে রেডিয়াস কার সাথে সমানুপাতিক, n²/z এর সাথে। খুব ইম্পর্টেন্ট, অঙ্কে কাজে লাগবে, বুঝতে পারবি। তাহলে হাইড্রোজেন ফার্স্ট অরবিট, হাইড্রোজেন অ্যাটম ফার্স্ট অরবিট যদি দেখিস, তার জন্য রেডিয়াস কত হয় সবাই জানিস, কেমিস্ট্রিতে পড়েছি 0.53 অ্যাংস্ট্রম। মানে আজকে যদি এন এর জায়গায় 1, জেড এর জায়গায় 1 বসাই, এই যে কনস্ট্যান্টটা এর ভ্যালুটা এটা দেবে। তাহলে অনেকে এইভাবেও মনে রাখে 0.53 ইন্টু n²/z, কিন্তু মনে রাখবে এই প্রুফটা তখনই ভ্যালিড কি অর্ডারে বল, অ্যাংস্ট্রম অর্ডারে। কি অর্ডারে বল, অ্যাংস্ট্রম অর্ডারে। খুব ইম্পর্টেন্ট এই রেডিয়াসের প্রুফটা, আসবেই আসবে। তাহলে এরকম যেমন রেডিয়াসের প্রুফটা ইম্পর্টেন্ট, সিমিলার টাইপের ইম্পর্টেন্ট। তাহলে তুই যদি আরেকটা অনেক সময় গ্রাফ আঁকতে দেয়, তাহলে যে বলে যে রেডিয়াস প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাথে কিভাবে ডিপেন্ড করছে আঁকো, তাহলে রেডিয়াস দেখতে পাচ্ছি n² এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে প্রিন্সিপাল এরকমও কিন্তু মুখে দেখ, এরকম ডাইরেক্ট প্রুফ না দিয়ে এটাকে দেখাতে পারে। কাউন্সিলের কোশ্চেন আছে এখানে, দেখবি কাউন্সিল বুকে এরকম একটা কোশ্চেন আছে যে দেখাও যে শো দ্যাট রেডিয়াস ইজ ডাইরেক্টলি ডিপেন্ডস অন n², n² এর উপর ডিপেন্ড করে। তাহলে n² এর উপর ডিপেন্ড করে বললেও কিন্তু এইভাবেই ভাবতে হবে মাথায়, ঠিক আছে? ওকে, নেক্সট চলে যায় ভেলোসিটির এক্সপ্রেশন। তাহলে একই রকম ভেলোসিটি, তাহলে প্রথম পার্টটা একই, যে একটা নিউক্লিয়াস ধরলাম প্লাস জেডি, তার চারপাশে আর রেডিয়াস দূরে একটা অরবিটে ইলেকট্রন ঘুরছে, তাদের মধ্যে একটা কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স আছে। সেই কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্সটাই ইলেকট্রনকে নিউক্লিয়াসের চারপাশে ঘোরাতে সাহায্য করছে। দ্যাটস ওয়াই ওটাই কি ফোর্স বল, সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে mv²/r 1/4πε0 এখানে mv² ইকুয়াল টু তাহলে পেয়ে গেলাম z²/4πε0r। এবার আর এর আগের বার এক্সপ্রেশন পেয়েছিলিস, হ্যাঁ কি না? আর এর আগের বার এক্সপ্রেশন পেয়েছিলিস, সেই আর এর এক্সপ্রেশন যদি তুই বসিয়ে দিস এম এম কেটে দিয়ে, তাহলে লাস্ট অব্দি ভি এর এক্সপ্রেশন পাবি তোরা e²/2ε0h ইন্টু z/n। তাহলে দেখতে পাচ্ছিস ভেলোসিটি কার উপর ডিপেন্ডেন্ট, z/n এর উপর ডিপেন্ডেন্ট। একই রকম ভাবে তুই যদি ফার্স্ট অ্যাটম মানে হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট অরবিট ধরিস, তাহলে একটা ভ্যালু আসে, সেটা কি c/137, যেখানে সিটা কত, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে এটা দিয়েও মনে রাখতে পারিস প্রপোর্শনাল, অথবা অনেকে মনে রাখে vn, n তমতে ইলেকট্রনের গতিবেগ ইকুয়াল টু c/137 ইন্টু z/n। ইউনিটটা মনে রাখবি মিটার পার সেকেন্ডে থাকে, ইউনিটটা কিসে থাকবে, মিটার পার সেকেন্ডে থাকবে। এইগুলো কিন্তু তাড়াতাড়ি বলা হচ্ছে কেন, তোরা কেমিস্ট্রিতেও ইতিমধ্যে ক্লাস 11-এ পড়ে এসেছিস অ্যাটমিক স্ট্রাকচার, আমি জাস্ট রিভাইজ দিয়ে দিচ্ছি প্রুফগুলো। ওকে, এবার চলে যায় এনার্জির গল্পে। এবার একটা ইলেকট্রনের কি থাকে বল, দুটো এনার্জি থাকে, একটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। তাহলে প্রথমে যে জিনিসটা বার করছি তাকে বলা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে বল পোটেনশিয়াল এনার্জিকে ইউ দিয়ে ডিনোট করা হয়। পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি ছিল, 1/4πε কিন্তু ভালো করে ভাব, এতক্ষণ যখন ফোর্স বার করছিলাম এটা কিন্তু সেমিস্টার 3-তে পড়ে এসেছিস। ফোর্স কি কোয়ান্টিটি, ভেক্টর। তাহলে আজকে নিউক্লিয়াসটা প্লাস তাই চার্জ প্লাস বসাচ্ছি, বাট ইলেকট্রনটা মাইনাস, তার কিন্তু আমি মাইনাস বসাচ্ছিলাম না, কেন, মাইনাসটা ডিরেকশনে এফেক্ট করছিল। কিন্তু পোটেনশিয়াল এনার্জি তো ভেক্টর কোয়ান্টিটি না, পোটেনশিয়াল এনার্জি কি কোয়ান্টিটি, স্কেলার। মনে কর সেমিস্টার 3-তে কি বলেছিলাম, স্কেলার জিনিসের ভ্যালু যখন বার করবি প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। তাহলে নিউক্লিয়াসটা প্লাস হলে প্লাস, ইলেকট্রনটা মাইনাস বলে মাইনাস, মনে রাখলি। এবার আর এর এক্সপ্রেশনটা একদম প্রথম প্রমাণটাই তুই বার করেছিস, তাহলে আর এর এক্সপ্রেশনটা যদি বার মানে বসিয়ে দিস, তাহলে কত আসবে, m e⁴ ইন্টু z²/n², এত আসলো। আর আরেকটা সবাই জানি আমরা বল কাইনেটিক এনার্জি।
তাহলে কাইনেটিক এনার্জি কি হবে বল, হাফ এমভি স্কোয়ার। একটু আগেই তুই ভেলোসিটির এক্সপ্রেশন পেলি, সেটা যদি তুই বসিয়ে দিস তাহলে লাস্ট অব্দি কাইনেটিক এনার্জি পেয়ে যাবি হচ্ছে এম ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন নট স্কোয়ার এইচ স্কোয়ার জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে যদি টোটাল এনার্জি বার করিস এই দুটোর যোগফল, তাহলে টোটাল এনার্জি আসছে দেখ মাইনাস এম ই টু দি পাওয়ার 4 8 এপসাইলন স্কোয়ার এইচ স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে এখান থেকে দুটো জিনিস পেলি, কি কি? টোটাল এনার্জি কার উপর ডিপেন্ডেন্ট, জেড স্কোয়ার বাই এন স্কোয়ারের উপর ডিপেন্ডেন্ট। আর আজকে যদি তুই হাইড্রোজেন অ্যাটম ফার্স্ট অরবিট ধরিস, মানে এই যে কনস্ট্যান্টটা জেড আর এন এর ভ্যালু 1 বসলো, এই কনস্ট্যান্টটার ভ্যালু দেবে 13.6। কিন্তু মনে রাখবি এটা কি ইউনিটে দেবে বল, ইলেকট্রন ভোল্ট ইউনিট দেবে। তাহলে মনে রাখবি ইলেকট্রনের এনার্জি কিন্তু ইলেকট্রন ভোল্ট ইউনিটে প্রকাশ করতে হয়। সেই ইলেকট্রন ভোল্ট মানে আশা করি সবার মনে আছে কত ছিল, 1.6 ইন্টু 10⁻19 জুল। বোঝা গেল? তাহলে এখান থেকে দেখ একটা খুব কোশ্চেন আসে, এটা কাউন্সিলের পেপারেও আছে, যে ইলেকট্রনের এনার্জি তাহলে লাস্ট অব্দি টোটাল এনার্জি কি পেলাম বল, নেগেটিভ পেলাম। টোটাল এনার্জি যে নেগেটিভ পেলাম, এই কথাটা সিগনিফিকেন্স কি, এটা তাৎপর্য কি, সিগনিফিকেন্স খুব আসে। মানে একটা 3 নম্বরের কোশ্চেন আসে যে দেখাও যে ইলেকট্রন এনার্জি নেগেটিভ, এই প্রুফটা করলি, আর দেখাতে হবে যে এটার মানে এটা সিগনিফিকেন্স কি, তাৎপর্য 1 নম্বরে। তাহলে এটা সিগনিফিকেন্স কি, যে আমি ধরে নিচ্ছি কোনো একটা ইলেকট্রনকে অসীম থেকে অরবিটে নিয়ে আসছি, অসীমে জিনিসটা এনার্জি 0। তারপর আমি যে নিয়ে আসছি, আমাকে কি নিয়ে আসতে হচ্ছে ভালো করে ভাব, নিউক্লিয়াস পজিটিভ ইলেকট্রন নেগেটিভ, আকর্ষণের জন্য এগিয়ে আসছে, মানে নিজে থেকে এগিয়ে আসছে। নিজে থেকে এগিয়ে আসছে মানে কি বল, নিজে এনার্জি খরচা করে এগিয়ে আসছে। তাহলে যেহেতু অসীমে 0 ছিল, তারপর নিজে খরচা করছে, তাই নেগেটিভে পৌঁছে যাচ্ছে। তাহলে এই নেগেটিভ সাইনটা কি ইন্ডিকেট করছে, যে ইলেকট্রন from infinity comes to an orbit due to attraction by nucleus, নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের জন্য এগিয়ে আসছে, ঠিক আছে, by expending its own energy, নিজের এনার্জি খরচা করে এগিয়ে আসছে, আমাকে নিয়ে আসতে হচ্ছে না জোর করে, মানে নিজে থেকে আসছে, সেলফ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ওই এনার্জির এক্সপ্রেশন তো করেই দিলাম, এক পেজে হয়ে গেছে। এই যে তারপর যেটা আসছি আমরা দেখ হাইড্রোজেন স্পেকট্রাম, খুব ইম্পর্টেন্ট, সবাই জানিস যে হায়ার অরবিট থেকে যদি লোয়ার অরবিটে ইলেকট্রন নেমে আসে তখন একটা নির্দিষ্ট কালার দেখা যায়। ক্লিয়ার কি ক্লিয়ার না? সেই কালারের ফর্মুলা কি ছিল, আমরা প্রুফটা করছি 1/λ আর জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ভালো করে বুঝ। আর হাইড্রোজেন অ্যাটমের জন্য, আচ্ছা এটাকেই আবার মিউ বার দিয়েও বলা হয়। মিউ বার মানে হচ্ছে ওয়েভ নাম্বার, ওয়েভ নাম্বার, কিন্তু ওয়েভ নাম্বার বার করতে দেয় না, ম্যাক্সিমাম সময় ওয়েভ লেন্থই বার করতে দেয়। আচ্ছা আশা করি সবার মনে আছে আরটাকে কি কনস্ট্যান্ট বলা হতো বল, রিডবার্গ কনস্ট্যান্ট। ঠিক আছে, আরটাকে কি কনস্ট্যান্ট বলা হতো বল, রিডবার্গ কনস্ট্যান্ট, যার ভ্যালু কত 1.09 ইন্টু 10⁻7 মিটার ইনভার্স। আচ্ছা n1 n2 এর উপর ডিপেন্ড করে দেখ স্পেকট্রাম গুলোকে ভাঙা যেত। অঙ্ক কেমিস্ট্রিতে তোরা পড়েছিস, আশা করি সবার মনে আছে। লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্রথমে হচ্ছে লাইমান সিরিজ। তাহলে লাইমান সিরিজ মানে কি হবে বল, মনে রাখ n1 টা 1 হবে, n2 টা তাহলে 2 থেকে শুরু করে যা ইচ্ছা হতে পারে। তারপরে আসছে বামার সিরিজ, সেখানে n1 টা 2 হবে, n2 টা তাহলে তারপরেরটা 3 থেকে যা ইচ্ছা হতে পারে। তারপরে আসছে পার্সেন সিরিজ, সেখানে n1 টা 3 হবে, n2 টা 4 থেকে যা ইচ্ছা হতে পারে। তারপরে আসছে ব্র্যাকেট সিরিজ, n1 টা 4 হবে, n2 টা 5 থেকে হতে পারে, এগুলো বেশি কিছু দেয় না। আর লাস্টে হচ্ছে পিফান সিরিজ, n1 টা 5 হবে, n2 টা 6 থেকে যা ইচ্ছা হতে পারে। ইম্পর্টেন্ট কোন দুটো, এই দুটো, লাইমান আর বামারের মধ্যেই অঙ্ক আসবে। ক্লিয়ার? এবার এর মধ্যেও দেখ ফাইন স্ট্রাকচার বলে একটা জিনিস হয়, ফাইন স্ট্রাকচার অফ হাইড্রোজেন স্পেকট্রাম। ফাইন স্ট্রাকচার মানে তোকে ধর আজকে বললো এল আলফা, তাহলে এল মানে বুঝতে পারছিস কি সিরিজ বল,
লাইমান সিরিজ এল আলফা, তার মানে বোঝা যাচ্ছে ফার্স্ট লাইন অফ লাইমান সিরিজ, বা এরকমও বলে দিতে পারে মুখে, তোকে বলতে পারে ফার্স্ট লাইন অফ লাইমান সিরিজ বা এল আলফা। তাহলে লাইমান মানে দেখ বুঝে গেলি কত, n1 কত হবে 1, ফার্স্ট লাইন মানে পরেরটা থেকে আসছে, তাহলে n2 কত বল 2। যদি এল বিটা বলতো বা সেকেন্ড লাইন অফ লাইমান সিরিজ বলতো, তাহলে লাইমান মানে n1 টা 1, সেকেন্ড মানে +2, যত নম্বর লাইন বলবে +2 মানে প্লাস অত করে দিবি, তাহলে n2 টা কত 3। তাহলে নিজেরা বল, যদি ফার্স্ট লাইন অফ বামার বলে বা বি আলফা, নিজেরা ভাব, বামার মানে n1 টা 2, n2 টা তার পরেরটা, ফার্স্ট লাইন মানে পরেরটাই 3। তাহলে বারবার বলছি সিরিজের নাম থেকে কিন্তু তোরা কি পাবি বল, আবার বলছি সিরিজের নাম থেকে তোরা কি পেয়ে যাবি বল, n1 টা পেয়ে যাবি, n1 টা সিরিজের নামে পেয়ে যাবি, লাইমান মানে 1, n2 মানে আর বামার মানে n1 টা 2, তোকে n2 টা খুঁজে বার করতে হবে। অঙ্কতেও তাই, এরপর যখন অঙ্কগুলো করব প্রবলেম n2 কে নিয়ে, n2 টা ভাবতে হবে, n1 নিয়ে ভাববি না, n1 টা সিরিজের নাম থেকে আসবে। আচ্ছা, এই যেগুলো এগুলোকে এমসিকিউ আসে, লাইমান সিরিজে যে কালার গুলো বা যে রেডিয়েশন গুলো বেরোয় সেগুলো ইউভি রিজিয়নে এক্সিস্ট করে। একটা কোশ্চেন দেয় যে হাইড্রোজেন স্পেকট্রামের কোন জায়গাটা বা কোন সিরিজটা তুই চোখে দেখতে পাবি, কোন চোখে দেখতে পাবি না, বামার সিরিজটা দেখতে হবে, এই জন্য এটা বেশি ইম্পর্টেন্ট, ভিজিবল রেঞ্জের মধ্যে পড়ে। ক্লিয়ার? এছাড়া বাকি এই যে তিনটে আছে, এই তিনটেই ইনফ্রারেড রিজিয়ন। তাহলে প্রথমটা ইউভি, তারপরেরটা ভিজিবল, আর বাকি সবকটাই কি বল, ইনফ্রারেড রিজিয়নের মধ্যে পড়ছে। বোঝা গেল? এরপর আমরা চলে আসছি, দেখ এই যে জিনিসটার এটা প্রুফ নিয়ে আমরা আসবো, ঠিক আছে, এটা প্রুফ নিয়ে আমরা আসছি। তাহলে প্রুফটা দেখ কি আছে বল, এনার্জি অফ ইলেকট্রন ইন nth অরবিট, nতম অরবিটে ইলেকট্রন এনার্জি কত পেয়েছিলাম বল, মাইনাস m(e⁴ 8 এপসাইলন স্কয়ার h স্কয়ার ইনটু z স্কয়ার বাই n স্কয়ার। ইচ্ছা করে ভালো করে দেখ, ইচ্ছা করে কি করছি, উপরে CH গুণ করছি, তাহলে নিচেও CH গুণ করতে হবে, তাহলে CH³ z স্কয়ার বাই n স্কয়ার। কেন গুণ করলাম, এই যে জিনিসটা, এই যে পুরো বড় জিনিসটা দেখতে পাচ্ছি m(e⁴), এটা রিডবার্গ কনস্ট্যান্টকে বোঝায়। বলবি কি করে বুঝলে, এই ভ্যালুগুলো বসাবি, h মানে তো সবাই জানিস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আশা করি 10⁻³ জুল ইনটু সেকেন্ড। তাহলে দেখতে পাচ্ছি ওরকম আসছে। তাহলে বল, আমি এটাকে এখন মডিফাই করে দিচ্ছি যে nতম অরবিটের এনার্জি কত, মাইনাস আর CH বাই, আচ্ছা কতটা আর কে বোঝাচ্ছে সেটা একটু দেখি, যে এতটা CH টা ছাড়া, কিন্তু এই যে এইটা রিডব্যাক কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে কি হলো বল, মাইনাস RCH বাই n স্কয়ার, যদি তুই হাইড্রোজেন অ্যাটম ধরে নিস, হাইড্রোজেন অ্যাটম ধরলে জেড এর ভ্যালু কত বসলো বল 1, হাইড্রোজেন অ্যাটম ধরলে জেড এর ভ্যালু কত বসলো বল 1, সবার ক্লিয়ার? এবার মনে মনে ধরলাম যে একটা ইলেকট্রন সে কি করছে, n2 থেকে n1 এ জাম্প মারছে, তাহলে n2 অরবিটের এনার্জি কত হবে বল, মাইনাস RCH বাই n2 স্কয়ার, n1 অরবিটের এনার্জি কত হবে বল, মাইনাস RCH বাই n1 স্কয়ার। তাহলে কতটা এনার্জি সে ছেড়ে দেবে না, E2 মাইনাস E1, তাহলে মাইনাস করলে দেখ n1 স্কয়ারটা কি হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত কমন যাচ্ছে, RCH কমন গেল, 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার, এটা মানেই না Hc বাই ল্যামডা, তাহলে 1/λ ইকুয়াল টু কত আসলো, R ইন্টু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। খুব ইম্পর্টেন্ট, প্রুফ আসার চান্স কম, অঙ্ক ধরেই চলতে পারিস যে অঙ্ক আসবে। ক্লিয়ার? কোনো কোশ্চেন? ওকে, এরপর আমরা যে টপিকটা চলে যাচ্ছি, আয়নাইজেশন এনার্জি কাকে বলে, আয়নাইজেশন পোটেনশিয়াল কাকে বলে। মনে করা নামের মধ্যেই আছে আয়ন বানাতে যে এনার্জিটা দিতে হবে, তাহলে আয়ন বানাতে কতটা এনার্জি দিতে হবে, আয়নাইজেশন এনার্জি হচ্ছে পজিটিভ অফ ইলেকট্রন এনার্জি। বলবি বোঝা গেল না দাদা, পজিটিভ অফ ইলেকট্রন এনার্জি মানে ধর ধর ইলেকট্রন এনার্জি in first orbit
of hydrogen atom ফার্স্ট অরবিটে ইলেকট্রন এনার্জি -13.6 eV। তাহলে তোকে যদি আয়োনাইজেশন এনার্জি জানতে চায় অঙ্কে, তুই কত হবে +13.6 eV হবে, ব্যাস। ওটার প্লাস মানে ওই ইলেকট্রনটা ওই অরবিটে অত এনার্জি নিয়ে ঘোরে, তাহলে ওকে যদি বার করতে হয় তাহলে ওর এনার্জি কত করতে হবে বল, 0। তাহলে অতটাই পজিটিভ দেব। তাহলে আয়োনাইজেশন এনার্জি বার করা মানে কি ফর্মুলা বল, তাহলে আয়োনাইজেশন এনার্জি যেটা -13.6 হতো নর্মাল এনার্জিতে, সেটা কি হবে +13.6 ইন্টু Z²/n²। কি ইউনিটে বল, পুরোটা ইলেকট্রন ভোল্ট ইউনিটে। কি ইউনিটে বল, পুরোটাই ইলেকট্রন ভোল্ট ইউনিটে। বোঝা গেল কিনা? বা তুই এনতম মানে যে অরবিটের আয়োনাইজেশন এনার্জি বার করতে বলেছে, তুই সেই অরবিটের আগে ইলেকট্রন এনার্জি বার করে নিলি, যে ভ্যালুটা নেগেটিভে আসলো ওটাকে প্লাস বসিয়ে দিলি সামনে, তাহলেও চলবে। আর আয়োনাইজেশন পোটেনশিয়ালও সেম। পোটেনশিয়াল মানে এনার্জি বাই ইলেকট্রনের চার্জ। তাহলে যেমন ধর এটাই উদাহরণ বল, 13.6 ইলেকট্রন ভোল্ট, 13.6 কে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রন ভোল্টকে যখন তুই কনভার্ট করবি, ধর এটার জন্য ভাবছিস 13.6 ইলেকট্রন ভোল্টকে কনভার্ট করলে 1.6 × 10⁻⁹ দিয়ে গুণ করতে হবে, আবার ইলেকট্রনের চার্জও সেটা, তাহলে লাস্ট অবধি 13.6 ভোল্ট পেয়ে যাব। তাহলে কি ভাবতে পারিস, আয়োনাইজেশন পোটেনশিয়াল শর্টে লিখলাম সেটা, আর আয়োনাইজেশন এনার্জি কি হবে, সেমই হবে, শুধু এটার ইউনিট ইলেকট্রন ভোল্ট হবে, এটার ইউনিট ভোল্ট হবে, উত্তরটা। ব্যাস। যদি পোটেনশিয়ালও বার করতে দেয় তাহলেও কিন্তু এই একই ফর্মুলা ইউজ করবি, দিয়ে করলে তুই এনার্জি পেলি, এনার্জিটাকে শুধু ভোল্টে লিখে দিবি, ইভি না লিখে লাস্টে উত্তরটা লিখবি পোটেনশিয়াল মানে এত ভোল্ট, ব্যাস, তাহলেই উত্তর ঠিক হয়ে যাবে। বোঝা গেল? ক্লিয়ার? কোনো কোশ্চেন? বুঝতে পারলি তো সবাই, শুধু কেন হচ্ছে ভোল্টে আমি কনভার্ট করে দিতে পারছি, তাহলে একই ফর্মুলা। এরপর দেখ আমাদের টপিক চলে আসছে এক্স রে। এক্স রে খুব ইম্পর্টেন্ট। প্রথম যেটার জন্য এক্স রে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এক্স রে সাহায্যে কিন্তু আমরা কি বোঝাতে পারছি, আগে এক্স রে কি এটা একটু বোঝাই তোদের, তাহলে বলতে পারবি। বলছে হাই এনার্জেটিক ক্যাথোড রে যখন কোনো অ্যাটমের ওপর এসে পড়ছে, সেই অ্যাটমের মানে কোনো অ্যাটমের এসে পড়লে তার সাথে কোলাইড করছে, কোলাইড করলে কিছুটা এনার্জি কি দিচ্ছে বলে, অ্যাটমকে দিচ্ছে, দিয়ে ক্যাথোড রের মতো বেরিয়ে গেল। এই যে ক্যাথোড রেটা বেরিয়ে গেল তার এনার্জি এখন কমে গেছে, যা কেন একটু দিয়ে দিয়েছে, সেই যে একটু এনার্জি ও ইলেকট্রনকে দিল, অ্যাটমের ইলেকট্রনকে, ইলেকট্রন সেই এনার্জিটা গ্রহণ করে কোথা থেকে কোথায় যাবে বল, লোয়ার অরবিট থেকে হায়ার অরবিট। কিন্তু হায়ার অরবিটে বেশিক্ষণের জন্য স্টেবল হবে না, তারা আবারও হায়ার থেকে লোয়ারে ফিরে আসবে। তখন হায়ার থেকে যখন লোয়ারে ফিরে আসছে তখন এনার্জি ছেড়ে দিচ্ছে, সেই এনার্জিটা ফোটন হিসাবে বেরিয়ে আসছে। কি ইম্পর্টেন্ট, এখানে একটা কোশ্চেন থাকে খুব, এমন একটা উদাহরণ দাও যেখানে ইলেকট্রন পড়ার জন্য ফোটন বেরোচ্ছে, ফোটন এমিশন বাই ইলেকট্রন, তাহলে সেটা কি হবে, উত্তর বল এক্স রে। পরের চ্যাপ্টারে যখন ডুয়াল নেচার পড়াবো তখন আরো ব্যাপারটা বুঝতে পারবি। ইলেকট্রনের জন্য ফোটন বেরোচ্ছে, মানে ইলেকট্রন, ক্যাথোড রে মানে নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ মানে কি ইলেকট্রন, ইলেকট্রন পড়ে ফোটন বেরোচ্ছে। আবার বলছি লাস্ট টাইম, ইলেকট্রনটা গিয়ে অ্যাটমকে ধাক্কা মারলো, কিছুটা এনার্জি দিল, সেই এনার্জিটা নিয়ে অ্যাটমের ভেতরে থাকা ইলেকট্রন হায়ার অরবিটে চলে গেল, হায়ার অরবিটে বেশিক্ষণ থাকতে না পারে আবার নোয়ালে নেমে আসলো, ওই নামে আসার সময় ফোটনটা ছাড়লো। বুঝতে পারলি? ক্লিয়ার সবার? আচ্ছা, এক্স রে এগুলো একটু দেখে নিবি। এক্স রে দু রকমের হয়, ঠিক আছে, একটা হয় হার্ড এক্স রে, একটা হয় সফট এক্স রে। সফট এক্স রে কি হয়, ওয়েভলেন্থটা 10 ন্যানোমিটারের কাছাকাছি হয়, তার এনার্জিটাও কম হয়, পেনিট্রেশন পাওয়ারও কম হয়। কিন্তু হার্ড এক্স রে কি হয়, ওয়েভলেন্থটা 0.01 ন্যানোমিটারের কাছাকাছি হয়, এনার্জিও হাই হয়, পেনিট্রেশন পাওয়ারও হাই হয়। পার্থক্য আসবে সফট এক্স রে আর হার্ড এক্স রে মধ্যে পার্থক্য। নেক্সট আমরা যেটা চলে আসছি, এই যে এক্স রে আমার নির্গত হলো, সেই এক্স রে ওয়েভলেন্থের ফর্মুলা খুব আসবে, খুব ইম্পর্টেন্ট প্রমাণ, ঠিক আছে, মানে অঙ্কতেও লাগবে। দেখ তাহলে আমরা কি করছি ভালো করে ভাব, ক্যাথোড রে কে অ্যাটম এনে ধাক্কা মারছি, ক্যাথোড রে মানে কি ভাবলাম বল, ইলেকট্রন। তাহলে মনে মনে ভাবলাম সাপোজ ক্যাথোড রে বা আমরা কি ইলেকট্রন is accelerated through potential V0, যে V0 পোটেনশিয়ালের মধ্যে নিয়ে গিয়ে একটা ইলেকট্রনকে পাঠালাম, তাহলে তার মধ্যে কতটা পোটেনশিয়াল এনার্জি জমা হলো বল, ইলেকট্রনের চার্জ ইনটু পোটেনশিয়াল ইভি নট।
এবার যখন ওই ইলেকট্রনটাকে আমি অ্যাটমের দিকে ছুড়লাম, ওটাই কিসে কনভার্ট হলো? কাইনেটিক এনার্জি। এবং ওই যে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হলো, সেটাই কি হলো বল? অ্যাটমটা শোষণ করে নিল, and it collide with atom. তাহলে অ্যাটমটা কত এনার্জি শোষণ করলো বল? EV0। সেটা শোষণ করে ইলেকট্রনটা লো থেকে হাইতে গেল, আবার হাই থেকে লোতে আসলো। এই গল্পটা তাহলে ও কতটা ছাড়বে? EV0 শোষণ করেছিল, EV0ই ছাড়বে। তাহলে EV0 শুড বি ইকুয়াল টু কি বল? এমিটেড ফোটনের এনার্জি। তাহলে বল EV0 ইকুয়াল টু কত হবে? h নিউ, বা EV0 ইকুয়াল টু হবে hc বাই ল্যামডা। এইটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে দেখ ল্যামডা ইকুয়াল টু কত বললাম? hc বাই EV0। এবার দেখ hc, এগুলোর ভ্যালু সবাই জানিস তোরা, hc আর এর ভ্যালু তোরা জানিস। তাহলে মিনিমাম ল্যামডার রেশিও হচ্ছে 12430, মুখস্থ রাখ, বাই ভি নট। কিন্তু অর্ডারটা মনে রাখবি অ্যাংস্ট্রং অর্ডারে। এটা কিন্তু এক্স রে এর জন্য, এর পরেও একটা ল্যামডা পাবো ডুয়াল নেচারে, সেটা না, এক্স রে এর জন্য এত ভ্যালু হয় 12430 বাই ভি নট। ক্লিয়ার? ওকে, এরপর আমরা চলে আসছি দেখ এক্স রে। খুব ইম্পর্টেন্ট, আসবেই আসবে, মানে না পড়লে এখান থেকে তিনটে জিনিস ভালো করে পড়বি এক্স রে থেকে। কি কি? ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম, এইগুলো যেগুলো এখন বোঝানো চলছে। এরপর মোজলেস ল। এক্স রে স্পেকট্রাম দু রকম দেখা যায়, একটাকে বলা হয় কন্টিনিউয়াস আর একটাকে বলা হয় ক্যারেক্টার। প্রথমে হচ্ছে দুটো গ্রাফই একসাথেই দেওয়া আছে, দেখ যে দুটো গ্রাফ একসাথেই দেওয়া আছে, দেখ যে প্রথমে হচ্ছে কন্টিনিউয়াস কখন দেখায়। কি বলছে? সাপোজ অ্যান ইলেকট্রন, যে ধরা হলো একটা ইলেকট্রন উইথ এ এনার্জি কে নট কোলাইড উইথ এ অ্যাটম, একটা অ্যাটমের সাথে কোলাইড করলো। কি অ্যাটম বল? মলিবডেনাম অ্যাটমের সাথে কোলাইড করলো। তাহলে কিছুটা এনার্জি ওই অ্যাটমকে দিয়ে দিল, ডেল্টা কে পরিমাণ। তাহলে ইলেকট্রনটা এনার্জি এখন কত পড়ে থাকলো বল? কে নট মাইনাস ডেল্টা কে। সেটা দিয়েও পরেরটাকে ধাক্কা মারবে, আবার কিছুটা দিয়ে দিল। তাহলে আবার তাহলে তাহলে ভালো করে ভাব, প্রথম অ্যাটমটাকে যত এনার্জি নিয়ে ধাক্কা মারলো, ভালো করে ভাব, এই ইলেকট্রন এখানে অনেকগুলো অ্যাটম আছে, প্রথমটা গিয়ে 10 জুল মারলো, 2 জুল দিয়ে দিল। পরেরটাকে তাহলে 8 জুল, আবার 1 জুল দিয়ে দিল। তারপরেরটাকে আবার বলবি কেন 2 জুল দিল না? প্রথমে তো এনার্জি বেশি ছিল, তাহলে ইম্প্যাক্টটাও বেশি ছিল, তাহলে এনার্জি দেওয়াটাও, শেয়ারিংটাও বেশি হবে। পরে যখন ইলেকট্রনটার এনার্জি কমে গেছে, তখন কি পরের অ্যাটমকেও অতটা এনার্জি দিতে পারবে? পারবে না। তারপরেরটাতে আরো কম দেবে। তাহলে এরকম ভাবে কন্টিনিউয়াস হতে থাকবে। তাহলে আমি যদি ইন্টেন্সিটির সাথে ওয়েভলেন্থের গ্রাফ আঁকি, তাই দেখ এই জায়গাটা এরকম পেলাম, কন্টিনিউয়াস। বোঝা গেল? কন্টিনিউয়াসটা সবার ক্লিয়ার? এবার কন্টিনিউয়াসটাতে এরকম হঠাৎ দুটো স্পাইক দেখা গেল এই স্পেকট্রামের মধ্যে। এই স্পাইক গুলোকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। কেন হঠাৎ স্পাইক দেখা গেল? পরের পেজে আছে, বাট আমি এখনই এই পেজেই ছবিটা আছে বলে বুঝিয়ে দিচ্ছি। এই যে ক্যাথোড রেটা গিয়ে অ্যাটমে ধাক্কা মারছে, আমরা কি ভাবছি বল? ক্যাথোড রেটা গিয়ে যে অ্যাটমে ধাক্কা মারছে, অ্যাটমের আউটার সেলের ইলেকট্রন সেই এনার্জিটা নিয়ে হায়ার অরবিট যাচ্ছে, লোয়ার অরবিট আসছে, আবার ফিরে, এইসব গল্প হচ্ছে। কিন্তু অনেক সময় তো এটাও হতে পারে, এটা ধর নিউক্লিয়াস, এটা আমাদের বাচ্চা বেলার মতো ভাব, কে অরবিট, এটা এল অরবিট, এটা এম অরবিট। এই যে তুই বাইরে থেকে ক্যাথোড রে পাঠাচ্ছিস, কন্টিনিউয়াস এক্সপ্রেস স্পেকট্রাম কোন অরবিটকে নিয়ে কাজ করছে? এম অরবিট। কিন্তু হতেই তো পারে তুই ডাইরেক্ট ভেতরে ঢুকে গেল, মানে ডাইরেক্ট গিয়ে ইম্প্যাক্টটা কোথায় ফেললো বল? কে অরবিট। তাহলে কে অরবিটে দুটো ইলেকট্রন থাকে, হঠাৎ কে অরবিটে একটা ইলেকট্রনকে ধাক্কা মেরে ক্যাথোড বার করে দিল, ক্যাথোড রে গেল, ওই ইলেকট্রনকে ধাক্কা মেরে বার করে দিল। যেই ধাক্কা মেরে বার করে দিল, একটা শূন্যস্থান তৈরি হলো। তখন তাহলে এম থেকে ঝাঁপ মারবে, বা এল থেকে ঝাঁপ মারবে ওকে পূরণ করার জন্য, বা এম থেকে ঝাঁপ মারবে ওকে পূরণ করার জন্য। বোঝা গেল? তাহলে ক্যাথোড রেটা যদি খুব এনার্জেটিক হয়, কখনো কখনো তার ইম্প্যাক্ট একদম ইনার অরবিট অব্দি চলে যাচ্ছে। তাই ইনার অরবিট থেকে যদি ও ধাক্কা মেরে ইলেকট্রন বার করে দেয়, তখন তাহলে ইনার অরবিট একটা ফাঁকা শূন্যস্থানে তৈরি হচ্ছে। সেই শূন্যস্থানটাকে পূরণ করার জন্য অন্য অরবিট গুলো থেকে ইলেকট্রন নেমে আসছে, তার ফলে এনার্জি একটা হঠাৎ স্পাইক দেখা যাচ্ছে। তার মানে নর্মাল তো একটা এক্স রে বেরোচ্ছিলই, প্লাস এইটা একটা এক্সট্রা যোগ হয়ে যাচ্ছে। সেই জন্য দেখ ভালো করে লক্ষ্য কর, কে আলফা কে বিটা। কে আলফা কে বিটা মানে কি? কে আলফা কি? এল থেকে নেমে আসছে কে তে। কে বিটা কি বল? এম থেকে নেমে আসছে কে তে। বোঝা গেল? ক্লিয়ার? এই যে এটাই দেখ এখানে বলা আছে এক্স রে স্পেকট্রামের গল্পটা। ঠিক আছে?
এখান থেকে একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, যে আমরা যদি মলিবডেনাম অ্যাটম ইউজ না করে কপার ইউজ করতাম তাহলে কি হতো, মানে অন্য কোনো অ্যাটম ইউজ করলে কি হতো না, কে আলফা কে বিটার পজিশনটা শুধু চেঞ্জ হতো, বাকি সব সেমই থাকতো। ক্লিয়ার? এরকম অনেক কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু তোদের আসতে পারে। এরপর ভেরি ইম্পর্টেন্ট যে মোজলেস ল, ওই জন্যই কিন্তু ক্যারেক্টারিস্টিক এক্স স্পেকট্রামটা পড়ানো হলো। মোজলেস ল কিন্তু ক্যারেক্টারিস্টিক্স এর জন্য। তাহলে দেখতে পাচ্ছিস কে আলফা কে বিটা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে হচ্ছে, ওই যে স্পাইক গুলো সেটা কি পুরো গ্রাফ জুড়ে হয়েছে না, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, ওখানে তো ওয়েভ লেন্থের জন্য এঁকেছি, তাহলে নির্দিষ্ট ওয়েভলেন্থকে উল্টালেই ফ্রিকোয়েন্সি। তাহলে বলছে কোন কোন ফ্রিকোয়েন্সিতে ওই যে ক্যারেক্টারিস্টিক্সটা বা ওই পিকটা দেখতে পাবো সেটা অ্যাটমিক নাম্বারের সাথে প্রপোর্শনাল। অ্যাটমিক নাম্বার যত বেশি হবে ফ্রিকোয়েন্সিটাও তত বেশি হবে। সেই ফ্রিকোয়েন্সির রুট ভালো করে দেখ, রুট নিউ প্রপোর্শনাল জেড। আর এই নিউটা কিন্তু যে কোনো ফ্রিকোয়েন্সি না, এটা কিসের ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অফ দ্য স্পাইক। মানে আমি স্পাইক লিখলাম কথায় বোঝানোর জন্য তোদের, ওই যে এক্স স্পেকট্রামে যেখানে যেখানে স্পাইকটা দেখতে পাচ্ছিস। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মোজলেস ল কাকে বলে, 1 নাম্বার এর ইম্পর্টেন্স কি। তাহলে দেখ কোথায় কোথায় স্পাইক দেখা যাচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা পিরিয়ডিক টেবিলে অ্যাটম গুলোকে ডিফারেন্সিয়েট করতে পারি। ঠিক আছে, সব থেকে তার উপর, ওই জন্যই দেখবি প্রথমে তোরা কি পড়েছিলি, মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল। পরবর্তীকালে সেখানে কি ছিল বল, অ্যাটমিক মাসের উপর ডিপেন্ড করে বানানো হয়েছিল। পরবর্তীকালে দেখা গেল যে ওই স্পাইক গুলো দেখ, যেখানে যেখানে স্পাইক গুলো দেখা যাচ্ছে সেটা কি অ্যাটমিক মাসের উপর ডিপেন্ড করছে না, সেটা কার উপর ডিপেন্ড করছে বল, অ্যাটমিক নাম্বারের উপর ডিপেন্ড করছে। তাই পরবর্তীকালে পিরিয়ডিক টেবিল অ্যাটমিক মাস না অ্যাটমিক নাম্বারের উপর সাজানো হলো। ঠিক আছে, আর অ্যাটমের ইন্টারনাল স্ট্রাকচার দেখতেও সাহায্য করে। এরপর আমরা চলে আসছি কি, এই মোজলেস ল এরই প্রমাণ, প্রুফটা দেখ কি বলছে। তাহলে এই যে গল্পটা দেখ ভালো করে বুঝে নে। এই আমি মাঝখানে নিউক্লিয়াস কে অরবিট এল অরবিট ধরে নিচ্ছি, কোনো একটা ক্যাথোড এসে এমন ধাক্কা মারলো যে কে থেকে ইলেকট্রনটা বেরিয়ে গেল। বুঝতে পারলি? তাহলে তুই ভালো করে বোঝ, এই হলো নিউক্লিয়াস প্লাস জেডি, এই হলো কে অরবিট, ভালো করে শিখবি কিন্তু, এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন, দুটো হয় কে অরবিটে। এবার হলো এল অরবিট, এই ক্যাথোড রে গিয়ে ধাক্কা মারলো, তার জন্য এই ইলেকট্রনটা বেরিয়ে চলে আসলো, এমিট হয়ে গেল। তাহলে একটা ফাঁকা শূন্যস্থান বা ভ্যাকেন্ট স্পেস তৈরি হলো। সেটাকে পূরণ করার জন্য এল থেকে ইলেকট্রন ঝাঁপ মারার কথা, কিন্তু এই ঝাঁপ মারতে গিয়ে দেখ দুরকম ফোর্সেরও সম্মুখীন হবে। কি কি, নিউক্লিয়াস ওকে অ্যাট্রাক্ট করবে, কত ফোর্স, জেডি, আর কে তে তো দুটো ছিল তাতে একটা বেরিয়েছে, একটা এখনো থেকে গেছে, যেটা থেকে গেল সে রিপালশন দেবে। বোঝা গেল কি গেল না, এল এর ইলেকট্রনের উপর দুজনের ফোর্স, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন আর কে তে বেঁচে যাওয়া ইলেকট্রনের রিপালশন। তাহলে টোটাল অ্যাট্রাকশন কত, ভালো করে ভাব। তাহলে টোটাল অ্যাট্রাকশন কত, জেড ই টানছে আর একটা ই রিপেল করছে, তাহলে টোটাল এফেক্টিভ চার্জটা জেড মাইনাস ওয়ান ই। এটা কি মাথায় ঢুকলো, খুব ইম্পর্টেন্ট। তাহলে এটাই লেখা আছে, তাহলে এফেক্টিভ চার্জটা কত হয়ে গেল, জেড মাইনাস ওয়ান ই। তাহলে আমরা এন তম অরবিটে ইলেকট্রনের এনার্জি যেটা মাইনাস আর সি এই জেড স্কোয়ার বাই এন স্কোয়ার জানি, সেখানে জেড না লিখে কি লিখবো এখন বল, জেড মাইনাস ওয়ান। জেড না লিখে কি লিখবো বল, জেড মাইনাস ওয়ান, কারণ এফেক্টিভ চার্জটা এখন আর জেড নেই। আগের বার এফেক্টিভ চার্জটা জেড ছিল, এখন এফেক্টিভ চার্জটা জেড নেই, জেড মাইনাস ওয়ান হয়ে গেছে। তাহলে এবার আমি স্পাইকটা দেখছি, প্রথম স্পাইকটা দেখছি, প্রথম স্পাইক মানে কে আলফা, কে আলফা মানে কি, এল থেকে কে তে নেমে আসছে। তাহলে আমায় বল, এল থেকে কে তে নেমে আসছে মানে কি, একটা ফার্স্ট অরবিট একটা সেকেন্ড অরবিট। তাহলে এন এর জায়গায় একবার ওয়ান বসালাম এই ফর্মুলাতে, এন এর জায়গায় একবার দুই বসালাম, দুটোকে বিয়োগ করলাম, বিয়োগ করলে ই টু মাইনাস ই ওয়ান, সেটা মানেই আমরা জানি কি বস্তি অনুযায়ী বল এইচ নিউ। তাহলে দেখতে পাচ্ছি দেখ, নিউ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইনটু জেড মাইনাস ওয়ান স্কোয়ার। তাহলে নিউ কি পাচ্ছি, জেড মাইনাস ওয়ান স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। তাহলে জেড মাইনাস ওয়ান স্কোয়ারের সাথে যদি প্রপোর্শনাল হয়, জেড স্কোয়ারের সাথেও প্রপোর্শনাল হবে। তাহলে লাস্ট অব্দি কি পেলাম, নিউ প্রপোর্শনাল জেড স্কোয়ার। তাহলে কি লেখা যায়, রুট নিউ প্রপোর্শনাল জেড। এটাই মোজলেস ল ছিল। বুঝতে পারলি? ক্লিয়ার সবার? ঠিক আছে, একটু সরি একটু বড় হয়ে গেছে। একটু দাঁড়া, একটু অসুবিধা হচ্ছে, আমি ঠিক করে দিচ্ছি, একটা মিনিট। ওকে, ঠিক আছে, একটু স্ক্রিনের প্রবলেম হয়েছিল তার জন্য একটু স্টপ করা হয়েছিল, তো দেখে নিলি এইভাবে চলছে। তো মোজলেস ল কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের একটা
প্রুফ বলতে পারিস, ঠিক আছে। তো এই হলো আমাদের মোটামুটি অ্যাটমের যা থিওরি আছে। এরপর আমরা ঢুকে যাচ্ছি অ্যাটমের কিসে বল, নিউমেরিক্যালসে। ফার্স্ট কোশ্চেন দেখ কি বলেছে, ফাইন্ড আউট এনার্জি রিকোয়ার্ড। আচ্ছা, একটা এটা করার আগে মনে রাখবি, যদি এখানে অঙ্কতে কোনো জায়গায় nth এক্সাইটেড কথাটা থাকে, তার মানে কিন্তু সেটা তার পরের অরবিটটা ধরতে বলেছে, n+1তম অরবিটটা ধরতে বলেছে, মনে রাখবি, ঠিক আছে। যাই হোক, কি বলেছে, একটা ইলেকট্রনকে ফার্স্ট অরবিট থেকে থার্ড অরবিটে নিয়ে যেতে গেলে কত এনার্জি দিতে হবে, কার জন্য, লিথিয়াম 2+ জন্য। তাহলে থার্ড অরবিটে এনার্জি কত হবে, -13.6। কি ছিল এনার্জির ফর্মুলা বল নিজেরা, -13.6 Z²/n² ইলেকট্রন ভোল্ট, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, তাহলে 3 অ্যাটমিক নাম্বার, থার্ড অরবিট মানেও 3 তাহলে -13.6 ইলেকট্রন ভোল্টই থাকলো। ফার্স্ট অরবিটে নিয়ে যেতে হচ্ছে, তাহলে -13.6, এগেন জেডটা 1 বসলো, এটা 3 তাহলে কত করে থাকলো, -13.6, সরি আমি ভুল করলাম, ওপরেরটা জেডটা 3 বসবে, জেডটা 3 বসবে, অরবিটটা 1 ফার্স্ট অরবিট, তাহলে কত আসলো বল, এটা ইন্টু 9, এরকম একটা পড়ে থাকলে এত ইলেকট্রন ভোল্ট। তাহলে কতটা এনার্জি দিতে হবে বল, না E2 থেকে E1 বাদ দেব, E2 থেকে E1 বাদ দেব, তাহলে E2 থেকে যখনই তুই E1 বাদ দিবি কি হবে, এটা থেকে এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বল, প্লাস, তাহলে কত পাবি, 8 × 13.6 ইলেকট্রন ভোল্ট, করে যত পাচ্ছিস তত। বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখ কি বলেছে, একটা ইলেকট্রনের এনার্জি কোন একটা অরবিটে -1.51, তাহলে তার কোয়ান্টাম নাম্বার কত হবে। তাহলে এগেন ফর্মুলা, -13.6 × Z²/n², কিছু না বলা থাকলে হাইড্রোজেন অ্যাটম ধরে নে, বাই n², ইলেকট্রন ভোল্টেই দেওয়া আছে, মাথায় রাখবি এনার্জি কিন্তু সবসময় ইলেকট্রন ভোল্টে। তাহলে n² এর ভ্যালু 9 পাবি, তাহলে n এর ভ্যালু 3। কিন্তু তোকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার জানতে চেয়েছে, আর একটা জানতে যেতে পারে, এখান থেকে কোশ্চেনটা অ্যাড করে নিবি, ফাইন্ড আউট অ্যাঙ্গুলার মোমেন্টাম। খুব আসে এই কোশ্চেনটা, তোকে একটা অরবিটের এনার্জি বলে দেবে, বলবে ওই অরবিটের অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করা, তাহলে যে এনার্জি বলে দিচ্ছে সেখান থেকে আগে তুই কোয়ান্টাম নাম্বারটা বার করলি। এবার অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি, nh/2π, তাহলে n এর জায়গায় 3 বসালি, তাহলে কত এসে গেল বল, 3h/2π। বুঝতে পারলি, ক্লিয়ার সবার, ওকে। নেক্সট চলে আয়, খুব ভালো কোশ্চেন, যে 3টে অরবিট আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 1 2 3, 2 থেকে 1-এ জাম্প মারলে যেটা হয় সেটা হলো λ21, 3 থেকে 1-এ জাম্প মারলে যেটা হয় সেটা হলো λ31, আর 3 থেকে 2-তে জাম্প মারলে যেটা হয় সেটা হচ্ছে λ32। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক, আগে আমায় বল, E3 - E1 এটাকে কিভাবে লেখা যায় বল, E3 - E2 প্লাস E2 - E1, মানছিস কিনা, ক্লিয়ার কি ক্লিয়ার না, দুটো এনার্জি লেয়ারের ডিফারেন্সকে আমরা কি বলি, hc/λ, তাহলে hc/λ31, hc/λ32, hc/λ21, hc কেটে গেল, তাহলে 1/λ31 = 1/λ32 = 1/λ21, তাহলে দিস উইল বি দ্য ইকুয়েশন। বোঝা গেল, ক্লিয়ার কি ক্লিয়ার না। নেক্সট চলে আয়, বলেছে সোলার সিস্টেম আর রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের মধ্যে একটা সিমিলারিটি একটা ডিসসিমিলারিটি, বল, খুব সোজা। সিমিলারিটি সবাই জানিস কি হওয়া উচিত, ওখানেও কি বল, মানে সোলার সিস্টেমে কি হচ্ছে, প্ল্যানেট রিভলভ করছে সার্কুলার অরবিটে অ্যারাউন্ড সান, আর এখানে কেবল ইলেকট্রন গুলো রিভলভ করছে অ্যারাউন্ড নিউক্লিয়াস। ডিসসিমিলারিটি বা পার্থক্য একটাই, কি, প্ল্যানেট আর সানের ক্ষেত্রে কি ফোর্স কাজ করে বল, মানে এই রিভলভটা কেন হয়, গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে, আর এখানে কি হয় বল, কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, দুটোর মধ্যে আলাদা ফোর্স কাজ করছে, ঠিক আছে। নেক্সট দেখ, এই আগেই হয়ে গেছে, ঠিক আছে, ইলেকট্রনের এনার্জি যে নেগেটিভ, তাতে আমার কি সিগনিফিকেন্স আমি বলতে পারছি,
আচ্ছা, বলছে হাইড্রোজেনে তো একটাই ইলেকট্রন, তাহলে হাইড্রোজেন এতগুলো নাইমান সিরিজ বামার সিরিজ এতগুলো লাইন দেখাচ্ছে কি করে? তার গল্পটা হচ্ছে, যখন আমি হাইড্রোজেন গ্যাসের স্যাম্পেল নিচ্ছি তাতে তো আর একটা অ্যাটম নেই। হাইড্রোজেন গ্যাসের যখন তুই স্যাম্পেল নিচ্ছিস, সেই স্যাম্পেলে কি একটা অ্যাটম আছে? সেই স্যাম্পেলে অনেক মেনি নাম্বার অফ অ্যাটমস আছে। ভালো করে বল। এবার এতগুলো যে অ্যাটম আছে, সব অ্যাটম কি একই অরবিটে হবে? সবাই কে তে আছে বা সবাই ফার্স্ট অরবিটে আছে এরকম না, কিছুজন সেকেন্ড, কিছুজন থার্ড, কিছুজন ফার্স্ট। তাহলে দে এক্সিস্ট ইন ডিফারেন্ট অরবিটস, সবাই আলাদা আলাদা স্টেটে আছে। তাই যেহেতু আলাদা আলাদা স্টেটে আছে, তাই আলাদা আলাদা মানে তো সিরিজ দেখাচ্ছে যখন সে এনার্জি ছেড়ে ওপর থেকে নিচে নেমে আসছে। বুঝতে পারলি? এটাকেই গুছিয়ে লিখতে হবে, কপিতে এগুলো পাবি। ঠিক আছে? আচ্ছা, একটা ইলেকট্রন খুব ইম্পর্টেন্ট, আর মুখস্থ রাখবে। একটা ইলেকট্রন যখন মানে ওপরের অরবিট থেকে নিচের অরবিটে একদম গ্রাউন্ড স্টেটে নেমে আসছে, ধর এন থেকে গ্রাউন্ড স্টেটে, তাহলে কতগুলো লাইন দেখা যাবে? লিখে রাখ n ইন্টু n মাইনাস 1/2 ফর্মুলাটা। n ইন্টু n মাইনাস 1/2 কি করে আসবে লাগবে না, ফর্মুলা হিসেবে মনে রাখ। কতগুলো স্পেকট্রাল লাইন্স, নাম্বার অফ লাইন্স n ইন্টু n মাইনাস 1/2। বোঝা গেল? নেক্সট দেখ কি বলেছে। বলেছে পোটেনশিয়ালের ভ্যালু কত হলে এত ওয়েভলেন্থের এক্স রে বেরোবে। তাহলে এক্স এর ফর্মুলা কি ছিল? 12,430 বাই পোটেনশিয়াল। এটা 0.8 বলা আছে, 12,430 বাই পোটেনশিয়াল। তাহলে এখান থেকে তোকে পোটেনশিয়াল ক্যালকুলেট করতে হবে। বোঝা গেল? অ্যাংস্ট্রং এই বলা আছে, তাই আর চেঞ্জ করার দরকার পড়লো না। আর আমার ডান দিকের ফর্মুলাটা মনে রাখ, অ্যাংস্ট্রং এই হয়। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, আসবেই আসবে, স্টার দিয়ে রেখে দে, আসবেই আসবে, স্টার দিয়ে রেখে দে। লাইমান সিরিজ বা বামার সিরিজ, যে কোনো একটা সিরিজের কি দে, মানে শর্টেস্ট ওয়েভলেন্থ আর লংগেস্ট ওয়েভলেন্থ আসবেই আসবে, করতে দেবেই দেবে পরীক্ষায়, কিন্তু মাথায় রাখবি। ঠিক আছে? আচ্ছা, আগে বল শর্টেস্ট ওয়েভলেন্থ কখন হবে, লংগেস্ট ওয়েভলেন্থ কখন হবে। মনে রাখ, আমি একদম মানে শর্টে বলে দিচ্ছি। শর্টেস্ট ওয়েভলেন্থ মানে n2 টা ইনফিনিটি ধরবি, সেটা যে সিরিজই বলুক না কেন। লাইমান বললো n2 ইনফিনিটি, পার্সেন বললো n2 ইনফিনিটি, যদি শর্টেস্ট। আর লংগেস্ট মানে n2 টা হবে n1 এর জাস্ট পরেরটা। ক্লিয়ার? বুঝতে পারলি? আবার বলছি, শর্টেস্ট মানে n2 ইনফিনিটি, মনে রাখবি শর্টেস্ট মানে কম, তাহলে n2 এর ভ্যালুটা বেশি। আর লংগেস্ট মানে n2 মানে পরেরটা। এবার বল বামার সিরিজ বলেছে, কোন সিরিজ দেখলে n1 ভ্যালু বলেছিলাম কোথা থেকে পাবো বল? সিরিজের নাম থেকে। তাহলে যখন আমি শর্টেস্টটা বার করছি, ফর্মুলা কি দাঁড়াচ্ছে বল? 1/λ1 r ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ইনফিনিটি স্কোয়ার ইনফিনিটি, 1/ইনফিনিটি 0। তাহলে এখান থেকে λ1 কত পেলাম বল? 4/r। যখন লংগেস্টটা বার করলাম, আমরা করতে চাইছি, তখন কি হবে? 1/λ2 ইকুয়াল টু r ইন্টু, এটা n1 এর জন্য 2 বছর গেল, আর একটা তার পরেরটাই, পরেরটা মানে কত হবে বল? 3। তাহলে কত আসছে বল ক্যালকুলেট করলে এখান থেকে? λ2 ইকুয়াল টু 36/5r। অনেক সময় দেয় শর্টেস্ট আর লংগেস্ট ওয়েভলেন্থের রেশিও, তাহলে এই দুটোকে রেশিও করবি। দুটোই দিতে পারে, লাইমান নয় বামা। ভালো করে দেখে যাবি। লাইমান মানে তাহলে কি হবে বল? এটা 1, এটা ইনফিনিটি, আর এটা 2 বসবে। জাস্ট উল্টাতে হবে, কিন্তু খেয়াল করবি, তাড়াহুড়োর মধ্যে কমন পেলাম মনে ধার করতে গিয়ে ভুল হয়ে গেল, হবে না, উল্টাতে হবে, মাথায় রাখবি। ঠিক আছে? আচ্ছা, কি বলেছে? বামা সিরিজের ফার্স্ট লাইনের ওয়েভলেন্থ 6560। তাহলে লাইমান সিরিজের সেকেন্ড মেম্বার জানতে চেয়েছে। তাহলে আগে ওরা যেটা দিয়েছে সেটাকে λ1 ধরে নে। সেটা কত? বামারের ফার্স্ট লাইন, বামার মানে n1 2, ফার্স্ট লাইন মানে তার পরেরটাই। এটা আমার 1 নম্বর ইকুয়েশন। আমি জানতে চাইছি লাইমান, লাইমান মানে n1 1, এটা সেকেন্ড, সেকেন্ড মানে 2 যোগ হবে, একের পর 2 যোগ হলে কত হবে বল? 3। এটা আমার 2 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশনকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করব, তাহলে λ2/6560 ইকুয়াল টু 8টা কেটে যাবে,
এখানে পড়ে থাকবে 1/4 মাইনাস 1/9, এখানে পড়ে থাকবে 1 মাইনাস 1/9। ক্যালকুলেট করে তোকে λ2 বেরোবে, কিন্তু কি অর্ডারে বেরোবে বল? অ্যাংস্ট্রং অর্ডারে বেরোবে। কি অর্ডারে বেরোবে বল? অ্যাংস্ট্রং অর্ডারে বেরোবে। ক্লিয়ার সবার? বোঝা গেল? নেক্সট দেখ কি বলেছে, এইচ আলফা আর এইচ বিটা লাইনের সাথে ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ কত হয় বার করো। আমি আর করছি না, বলে দিচ্ছি মোটামুটি। এইচ আলফা মানে 2 থেকে 1 ভাববি, আর এইচ বিটা মানে 3 থেকে 1 ভাববি। মানে n2 তে 2 বসাবি, n1 এ 1, এখানে n2 তে 3 বসাবি, n1 এ 1। ঠিক আছে? তাহলে তারপর স্পেকট্রামের ফর্মুলাটা ইউজ করে করবি। সেম কোশ্চেন রিপিট আছে। ঠিক আছে? অনেকগুলো জিনিস রিপিট হয়ে গেছে। হ্যাঁ, এইবার দেখ, এটাও ইম্পর্টেন্ট। বলছে এই যে আলফা পার্টিকেল দিয়ে যে আমি বোমবার্ড করছি, আলফা পজিটিভ, নিউক্লিয়াসও পজিটিভ, কতটা ক্লোজেস্ট অ্যাপ্রোচ। ভেরি 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 ইম্পর্টেন্ট ক্লোজেস্ট অ্যাপ্রোচ বার করা। তাহলে নিজেরা বল, একটা আলফা পার্টিকেলকে ভি স্পিডে ছুঁড়েছিস, আর এখানে একটা পজিটিভ চার্জ আছে, যত এগিয়ে আসছে বল কাইনেটিক এনার্জি কমছে। কেন কমছে? রিপালশন। আর যেই কাইনেটিক এনার্জি কমছে, ওকে তো বাধার সম্মুখীন হতে হচ্ছে। সেই বাধাটা কিসে, মানে বাধার জন্য কি জমা হয় বল? পোটেনশিয়াল এনার্জি। এই যে একটা বডিকে পৃথিবী নিচের দিকে টানছে, তুই তার অপোজিটে নিয়ে যাচ্ছিস, তাহলে কি জমা হচ্ছে? পোটেনশিয়াল। যখনই মনে রাখবি তুই বাধার এগেনস্টে ওয়ার্ক ডান করছিস, যাচ্ছিস, তখন তোর মধ্যে পোটেনশিয়াল এনার্জি জমা হচ্ছে। তাহলে এই ছবিতে বেসিক্যালি কাইনেটিক এনার্জি কিসে কনভার্ট হচ্ছে বল? পোটেনশিয়াল এনার্জি। তাহলে হাফ আলফার মাস ইনটু ভি স্কোয়ার ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নিউক্লিয়াসের চার্জ প্লাস জেডি। আলফা পার্টিকেলের কটা চার্জ হয় বল? 2টো ইলেকট্রনের চার্জ, বাই ক্লোজেস্ট অ্যাপ্রোচ হলো আর। এবার নিজেরা বল, আলফা পার্টিকেলের মাস 4টে প্রোটন মাসের সাথে সমান হয় 2z² / 4 পাই এপসাইলন নট স্মল আর। স্মল আর কে তুলে দিলাম, একটা 2 দিয়ে 4 কাটলে 2, 2 2 কেটে যাবে, মানে এগুলো সব কেটে যাচ্ছে, বুঝতে পারলি তো? বা এখান থেকেও দেখতে পাইস, 2 দিয়ে এখানে 2 কাটলো, মানে 4 কাটলে 2, ওই 2 2 কেটে গেল, তাহলে 4টা রেখে দিলি। তাহলে আর ইকুয়াল টু কত পেলি বল? z² / 4 পাই এপসাইলন নট এমপি ইন্টু ভি স্কোয়ার। আলফা পার্টিকেলের মাস 4টে প্রোটন মাসের সাথে সমান ধরে জন্য কিন্তু এইটা এসছে, বুঝতে পারলি? আচ্ছা, প্রমাণ করতে বলেছে। দেখ, বেরিয়াম 3+ আয়নের, মানে প্রমাণ না, জানতে চেয়েছে কোন অরবিটের রেডিয়াস হাইড্রোজেনের গ্রাউন্ড স্টেটের রেডিয়াসের সাথে সমান। তাহলে আমায় বল, যে কোনো অরবিটের হচ্ছে 0.53 ইন্টু n²/z। তাহলে বেরিয়ামের আমি কততম অরবিট জানি না, কিন্তু হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তাহলে জেড কত বল? 4। এনটা আমি জানি না, এটা বেরিয়ামের জন্য বার করলাম, বেরিলিয়ামের জন্য। আর হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেনের গ্রাউন্ড স্টেট, তাহলে NO1 ZO1, এই দুটোকে সমান করতে বলেছে। তাহলে 0.53 ইন্টু n²/4 ইকুয়াল টু 0.53 ইন্টু 1। তাহলে n এর ভ্যালু কততম অরবিট পেলাম বল? সেকেন্ড। ঘাবড়াবি না, বেসিক কেমিস্ট্রিতে যা ফর্মুলা পড়েছিস সেইগুলো দিয়েই কিন্তু হবে, মনে রাখ। কোশ্চেনটা কি বলেছে দেখ, দুটো হাইড্রোজেন অ্যাটম ধরলে ইলেকট্রন দুটোতেই কি আছে? ইলেকট্রন ইন ইচ অ্যাটম আর ইন এক্সাইটেড স্টেট। ইজ ইট পসিবল টু ইলেকট্রনস টু হ্যাভ ডিফারেন্ট এনার্জি বাট সেম অ্যাঙ্গুলার মোমেন্টাম? কি বলেছে? বোহর থিওরি দিয়ে এক্সপ্লেন করতে। ঠিক আছে? তাহলে দেখ, যদি এনার্জি সমান হয়, ভালো করে বোঝ, এনার্জি দুটো যে অরবিটে থাক না কেন সেটা বড় কথা না, একই অ্যাটম, দুটোই কি অ্যাটম বল? দুটোই হাইড্রোজেন অ্যাটম। তাহলে এনার্জির ফর্মুলা যেটা আমার -13.6 ইন্টু z²/n², তাহলে এনার্জি যদি আজকে আমার সেম হয়, আর যেহেতু জেডটাও সেম, জেডটা আলাদা হলে এটা বলতে পারতাম না, দুটোই হাইড্রোজেন অ্যাটম নিচে, এটা যদি বলতো একটা হাইড্রোজেন একটা লিথিয়াম অ্যাটম, তখন ঝামেলা হতো, তখন এন এর তখন হতে পারত। বুঝতে পারলি তো কথা? তাহলে জেডও যদি সেম হয়, এনটা সেম হতে হবে।
আর অ্যাঙ্গুলার মোমেন্টাম nh/2 পাই, তাহলে n যদি সমান হয় এটাও কি হতে হবে বল, সেম হতে হবে। তাহলে এই গল্পটা হওয়া সম্ভব নয়। হ্যাঁ হতো যদি দুটো অ্যাটম ডিফারেন্ট হতো, দেন পসিবল। তাহলে অঙ্কে তোকে সেম বলেছে, এখানে পরীক্ষায় আলাদা দুটো দিতে পারে, তখন কিন্তু আবার বলবি হ্যাঁ দাদা তো নো করেছিল করে আসলাম, হবে না, ইয়েস করতে হবে, দুটো অ্যাটম আলাদা। তাহলে হতে পারে যে দুটো অ্যাটমের এনার্জি সেম, তার মানে তারা আলাদা আলাদা অরবিটে আছে, এরকম ভাবে তখন হতে পারে, বুঝতে পারলি, দুটো অ্যাটম আলাদা হলে, কারণ তখন জেড এর ভ্যালুটা আলাদা, তাহলে হতেই পারে ওইখান থেকে তুই সেম করে করতে পারিস। ক্লিয়ার কি ক্লিয়ার না, যে তখন এনার্জি আলাদা তাও মানে তোর অ্যাঙ্গুলার মোমেন্টাম সেম, এরকম আসতেই পারে, বুঝতে পারলি? ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন চলে আয়, দেখ হয়ে গেছে আগেই, শর্টেস্ট ওয়েভলেন্থ লংগেস্ট ওয়েভলেন্থ বামারের বার করতে বলেছে। আচ্ছা, হাইড্রোজেনের এনার্জি বলা আছে -13.6 ফার্স্ট অরবিটে, তাহলে বলেছে পোটেনশিয়াল এনার্জি কত হবে আর কাইনেটিক এনার্জি কত হবে ইন দ্য থার্ড এক্সাইড স্টেট। তাহলে আগে তুই থার্ড এক্সাইড স্টেটে টোটাল এনার্জি কত হয় বার কর, -13.6, হাইড্রোজেন মানে 1, থার্ড অরবিট মানে 3 স্কয়ার, তাহলে -13.6/9 করে কিছু একটা পাবি। এবার মনে রাখ ইলেকট্রনের জন্য কি হয়, টোটাল এনার্জিকে মাইনাস করলে কাইনেটিক এনার্জি পাওয়া যায়, টোটাল এনার্জিকে ডবল করলে পোটেনশিয়াল এনার্জি পাওয়া যায়। আবার বলছি, টোটাল এনার্জিকে মাইনাস করলে কাইনেটিক এনার্জি পাওয়া যাবে, টোটাল এনার্জিকে ডবল করলে পোটেনশিয়াল এনার্জি পাওয়া যাবে। তাহলে কাইনেটিক এনার্জিটা কত হয়ে যাবে, +13.6/9, আর পোটেনশিয়াল এনার্জি কত হবে, 2 × 13.6/9 উইথ এ মাইনাস সাইন, এত ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? করে দেখবি, এগুলো ভ্যালুগুলো আমি করছি না, যোগ ভাগ এমনি আমার ভুল হয় খুব। কি বলেছে দেখ, লাইমান সিরিজের শর্টেস্ট ওয়েভলেন্থ বলা আছে 13.440 এত অ্যাংস্ট্রম। তাহলে বামার সিরিজের শর্টেস্ট জানতে চেয়েছে, শর্টেস্ট মানেই কি ধরবো বল, তাহলে প্রথমটা বলা আছে, প্রথমটা কোন সিরিজ, লাইমান সিরিজ, শর্টেস্ট মানেই n2টা ইনফিনিটি ধরলাম, বামারেরও দেখ শর্টেস্টই বার করতে বলেছে, তাহলে a1টা 2 হলো কিন্তু এটা ইনফিনিটি বসলো, তাহলে এখান থেকে λ1 কত আসলো বল, 1/r, এখান থেকে λ2 কত আসলো বল, 4/r, তাহলে দুটোকে যদি ভাগ করি λ2/λ1, 4/r/1/r কত দেবে বল, 4, তাহলে λ2 4 গুণ পাবি করে, λ1 এর ভ্যালু, যদিও মনে হচ্ছে ভ্যালুটা একটু ভুল আছে, কোশ্চেনটা টুকতে গিয়ে হয়তো ডিজিট গুলো এদিক ওদিক হয়ে গেছে, মানে যা আসবে সেটা বসাবি তাহলেই হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখ কি বলেছে, ইনারমোস্ট অরবিটের বলা আছে কত, 5.3 × 10⁻⁻15 মিটার, মানে একেবারে ভেতর অরবিটে। তাহলে সেকেন্ড এক্সাইড স্টেট, এই যে দেখ প্রথম পেলি এক্সাইড স্টেট কথাটা, এক্সাইড স্টেট মানে কিন্তু সেকেন্ড অরবিট না, এক্সাইড স্টেট মানে তার পরের অরবিট, মানে এখানে কততম অরবিট বল, থার্ড অরবিট, কততম অরবিট বল, থার্ড অরবিট। তাহলে থার্ড অরবিটে এনার্জি কত হবে, রেডিয়াস কত হবে বল, না r0 × n²/z, হাইড্রোজেন বলা আছে, তাহলে হাইড্রোজেন মানে জেড এর জায়গায় কত বসবে বল, 1, আর থার্ড অরবিট মানে 3²/1, তাহলে 9 × 5.3 × 10⁻⁻15 মিটার, দ্যাট উইল বি ইয়োর আনসার। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখ কি বলেছে, খুব ভালো কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখ বলছে হাইড্রোজেনের ফার্স্ট এক্সাইড স্টেটের এনার্জি হচ্ছে 10.2 ইলেকট্রন ভোল্ট, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ আয়নাইজেশন পোটেনশিয়াল। এটা একটু অঙ্কটা কঠিন, ঠিক আছে, কঠিন মানে অঙ্কের কোশ্চেনটা একটু কি বলবো ইনকমপ্লিট আছে। কিভাবে আছে আমি বলছি, দেখ হাইড্রোজেনের ফার্স্ট অরবিটের এনার্জি কত হয়, -13.6, হাইড্রোজেনের সেকেন্ড অরবিটের কত হয়, -13.6 বাই কি ছিল বল, n², মানে 2 স্কয়ার, 4 দিয়ে ভাগ করলে কত পাবি তুই, 3.4 ইলেকট্রন ভোল্ট পাবি। তাহলে এনার্জি গ্যাপ কতটা, E2 - E1 করলে এটা বাদ দিলে কত পাচ্ছিস বল, 10.2 পাচ্ছিস। এইটা তোর বলা আছে, এই লাইনটা এটাকে বোঝাচ্ছে। ফার্স্ট এক্সাইড স্টেট মানে তো সেকেন্ড অরবিট, বুঝেই গেছিস, এটা আলাদা করে কিছু বলার নেই। ঠিক আছে,
10.2 ইলেকট্রন ভোল্ট। যাই হোক, এই লাইনটা এখানে এই জন্য একটু বললাম যে ইনকমপ্লিট বলা। এবার দেখ পরেরটা, দেখ আয়নাইজেশন পোটেনশিয়াল জানতে চেয়েছে। আয়নাইজেশন পোটেনশিয়াল মানে কি, যে অরবিটে ইলেকট্রনটা আছে, এখানে কোন অরবিটে আছে বল, ফার্স্ট, সেই অরবিট থেকে ইনফিনিটিতে পাঠাতে কতটা পোটেনশিয়াল দিতে হবে। তাহলে ইনফিনিটিতে গেলে এনার্জি কত হয়, 0। ফার্স্ট অরবিট এনার্জি কত, -13.6। তাহলে এখন কতটা এনার্জি দিতে হচ্ছে বল, ইনফিনিটি মাইনাস E1 মানে +13.6 এনার্জি। তাহলে পোটেনশিয়ালটা কি বললাম, একই ভ্যালু হবে, শুধু ভোল্টে লিখবি, ভোল্ট। বোঝা গেল? তাহলে এই যে ফার্স্ট লাইনটার কোনো ইউজই নেই অঙ্কটাতে। ফার্স্ট লাইনটার তাহলে ইউজ কি, ফার্স্ট লাইনটা তোকে এটা বোঝাতে সাহায্য করছে হাইড্রোজেনের তো একটা ইলেকট্রন, সেটা প্রথমে ফার্স্ট অরবিটেই আছে। তুই বলি দাদা ওটা তো ফার্স্ট অরবিটেই থাকে, না, ওটা সেকেন্ড অরবিটেও থাকতে পারতো, ওটা থার্ড অরবিটেও থাকতে পারতো। ওটা যে ফার্স্ট অরবিটেই আছে কি করে বুঝলাম, না ওরা বলেছে এনার্জি গ্যাপটা 10.2 হবে। 10.2 তখনই হবে, দেখ এই দুটোর বিয়োগ করলে 10.2, তাহলে একটা সেকেন্ড অরবিট বলে দিয়েছে, তাহলে আরেকটা অরবিট কত নম্বর, তাহলে বল ফার্স্ট অরবিট। আমি তো ফার্স্ট আর সেকেন্ড বিয়োগ করেই 10.2 পেলাম। তাহলে একটা এক্সাইটেড স্টেটটা যদি সেকেন্ড অরবিট হয়, তাহলে নিশ্চয়ই ফার্স্ট থেকে উঠে এসছে। এটার ভ্যালু যদি অন্য হতো, তাহলে এবার অন্য বিয়োগ করে দেখতে হতো যে ইলেকট্রনটা ইনিশিয়ালি কোন অরবিটে ছিল। বোঝা গেল? ক্লিয়ার? জেনারেলি দেখ এরকম হয়, এটা হয় -13.6, এই যে গ্যাপ গুলো দেখবি কমতে থাকে যত উপরে ওঠে, এটা -1.91 এরকম টাইপের হয় যত উপরে, মানে এই এনার্জি গ্যাপটা অনেক বেশি। এই কোশ্চেনও কিন্তু দেখ 2 থেকে 1 এ নামতে গেলে ওয়েভলেন্থ, 3 থেকে 2 তে নামতে গেলে কিন্তু সেম ওয়েভলেন্থ না। কেন? 2 থেকে 1 এর মধ্যে দেখ এনার্জি গ্যাপটা বেশি, তাহলে ফ্রিকোয়েন্সিও বেশি, ওয়েভলেন্থ কম। 3 থেকে 2 এর মধ্যে দেখ এনার্জি গ্যাপটা কম, ফ্রিকোয়েন্সিও কম, ওয়েভলেন্থ বেশি। বুঝতে পারলি? তাহলে 3 থেকে 2 তে নামতে গেলে যে ওয়েভলেন্থ, সেটা 2 থেকে 1 এ নামতে গেলে ওয়েভলেন্থের থেকে কিন্তু বেশি। বুঝতে পেরেছিস? এরকম ঘুরিয়ে কোশ্চেনও দিতে পারে, বলে রাখলাম। বলেছে লিথিয়াম 2+ এর কোন অরবিটের এনার্জি হাইড্রোজেনের গ্রাউন্ড স্টেটের সাথে সমান হবে। তাহলে -13.6 হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। লিথিয়াম মানে 3, কততম অরবিট জানি না, সেটা হাইড্রোজেনের গ্রাউন্ড স্টেট। হাইড্রোজেনের গ্রাউন্ড স্টেট মানে এটাও 1, এটাও 1। তাহলে -13.6 কেটে গেল, তাহলে n স্কয়ার মানে 3 স্কয়ার, তাহলে n = কত পেলাম বল, থার্ড অরবিট। বুঝতে পারলি? এরকম অঙ্ক দেখতেই পাচ্ছিস বারবার বারবার কি হচ্ছে বল, রিপিট হচ্ছে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখ, যেটা এই ফর্মুলা হিসেবে বললাম, যে একটা ইলেকট্রন 6 লেভেল থেকে যদি গ্রাউন্ড স্টেটে নেমে আসে কতগুলো লাইন্স পাবে। ফর্মুলা কি ছিল, n × n-1/2। তাহলে 6 × 6 - 1/2, তাহলে কত হলো, 5, 5, 6, 30 মানে 15টা। বোঝা গেল? ওকে, নেক্সট দেখে নে। বলেছে দেখাও যে হাইড্রোজেনের গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনের স্পিড কি হবে, ফার্স্ট এক্সাইটেড স্টেটের সব হাইড্রোজেন লাইক লিথিয়াম 2+ আয়নের থেকে ডবল। আগে একটা একটা করে বল। আমরা বার করতে চাইছি স্পিড অফ ইলেকট্রন অফ ফার্স্ট অরবিট, গ্রাউন্ড স্টেট মানে ফার্স্ট অরবিট, অফ এইচ অ্যাটম। সেটাকে v1 বলে দিলাম। কি হবে, c/137, ভেলোসিটির ফর্মুলা কি ছিল বল, c/137 × z/n। হাইড্রোজেন বলা, ফার্স্ট অরবিট বলা, দুটোই 1 বসে গেল, তাহলে c/137। আর একটা জানতে চাইছে ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে কি অরবিট বল, সেকেন্ড অরবিট। কার, লিথিয়াম +2। তাহলে এবার জানতে চাইছি স্পিড অফ এ ইলেকট্রন অফ কি অরবিট, সেকেন্ড অরবিট অফ লিথিয়াম 2+ অ্যাটম। তাহলে কি হবে, জেড এর জায়গায় হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, ঠিক আছে। তাহলে লিথিয়াম মানে হচ্ছে কি, ফার্স্ট অরবিট = হ্যাঁ এটা ফার্স্ট হবে না, এটা সেকেন্ড এক্সাইটেড স্টেট হবে। হ্যাঁ, তাহলে সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে কততম অরবিট বল, থার্ড অরবিট। সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে কততম অরবিট, থার্ড অরবিট। তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তাহলে জেড এর ভ্যালু 3, n এর ভ্যালু 3, তাহলে c/137। তাহলে এই দুটো ভ্যালু কি হচ্ছে বল, সমান। এই দুটো ভ্যালু কি হচ্ছে বল,
সমান, ঠিক আছে। নেক্সট চলে আয়, কি বলেছে দেখ, ফ্রিকোয়েন্সি কিভাবে ডিপেন্ড করে, ঠিক আছে। আর হাইড্রোজেনের জায়গায় লিথিয়াম ইউজ করলে ফ্রিকোয়েন্সির কি চেঞ্জ হতো। তাহলে দেখ রেডিয়াস কিভাবে চেঞ্জ করে পেয়েছি, ভেলোসিটি কিভাবে চেঞ্জ করে পেয়েছি, এনার্জি কিভাবে চেঞ্জ করে পেয়েছি, টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সিটা পাইনি, জেনে রাখ। একবার ঘুরে আসতে গেলে যে সময়টা নেয় সেটাই টাইম পিরিয়ড। তাহলে টি ইকুয়াল টু 2πr/v। তাহলে টি আর বাই ভি এর উপর ডিপেন্ডেন্ট। এবার আর কার ওপর হয় বল, এন স্কোয়ার বাই জেড। আর এটা বল জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, হ্যাঁ কি না। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখ, এই সরি ভেলোসিটি বল জেড বাই এন, ভেলোসিটি হচ্ছে জেড বাই এন। তাহলে এনটা উপরে উঠে গেল, তাহলে এন কিউব বাই জেড স্কোয়ার। টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি মানে কি, টাইম পিরিয়ডের উল্টো। তাহলে কার সাথে ডিপেন্ড করবে, জেড স্কোয়ার বাই এন। তাহলে এই এক্সপ্রেশনটা বেরিয়ে গেল। এবার বলেছে যদি লিথিয়াম ইউজ করতাম তাহলে ফ্রিকোয়েন্সি কি চেঞ্জ হতো। তাহলে অবভিয়াসলি দেখ লিথিয়াম, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, তাহলে 9 গুণ বেড়ে যেত, হ্যাঁ কি না। তাহলে লিথিয়ামের জন্য যে ফ্রিকোয়েন্সি হাইড্রোজেনের যা তার 9 টাইমস বেশি হতো, যেহেতু জেড স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। তাহলে বুঝতে পারলি এইগুলোর ওপরই কিন্তু আমাদের নিউমেরিক্যাল বেশি আসবে। তাহলে এখান থেকে এক্স এর ওই একটাই অঙ্ক 12,430 বাই পোটেনশিয়াল, এক্স রে প্রুফ, এক্স বারবার বলছি প্রুফ এক্স রে থেকেই আসবে। মোজলে, ইম্পর্টেন্স, তার প্রুফ, কন্টিনিউয়াস আর ক্যারেক্টারিস্টিক এক্সপ্রেস। বুঝতে পারলি এক্স রে থেকে অঙ্ক আসবে না। অঙ্ক কোথা থেকে আসবে, হাইড্রোজেন স্পেকট্রাম, শর্টেস্ট আর লংগেস্ট ওয়েভলেন্থ আর এই রেডিয়াস এনার্জি যেগুলো বলা আছে সেইগুলো। ওকে, ভালো করে কর। এর পরের ক্লাস কিন্তু হবে নিউক্লিয়াস।